শারদীয়া দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যারা সরকারি কর্মচারী আছেন তাদের পূজার আগে একটা রেসগ্রেশিয়া দেওয়া হয় এবং সমস্ত কর্মচারীদের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে, তাদের আমরা এবার রেসগ্রেশিয়া দিচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় রাজ্যের সমস্ত ক্ষেত্রে যখন বিভিন্নভাবে ডেভেলপমেন্ট থেকে শুরু করে এবং সরকারি কর্মচারী যারা বন্ধুরা আছেন তাদের জন্য বিভিন্নভাবে সময়ে সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের অর্থনৈতিক সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক তেমনি এবারও আমাদের ক্যাটাগরি অফ এমপ্লয়িজের মধ্যে গ্রুপ সি, যেখানে ইনক্লুডিং এমপ্লয়িজ রিক্রুটেড অন ফিক্সড পে বেসিস, এবং তাদের ক্ষেত্রে গত বছর যেখানে 1500 টাকা দেওয়া হয়েছিল এসগ্রেশিয়া, এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাক্রমে তাদের 1800 টাকা 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করে দেওয়া সিদ্ধান্ত অর্থ দপ্তর নিয়েছে। ঠিক তেমনি গ্রুপ ডি including employees recruited on fixed pay basis by keeping in abeyance the regular scale pool যারা আছে তাদের জন্য তাদেরও ছিল 1500 টাকা গত বছর পর্যন্ত। এবার তাদের ক্ষেত্রে 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। ডিডব্লিউএস যারা এঙ্গেজড আছে, প্রায়র কনকারেন্স নিয়ে আছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তাদের ক্ষেত্রে 1500 টাকা ছিল এবং সেখানেও 300 টাকা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। পিটিডব্লিউএস কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স এটসেট্রা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট প্রায়র কনকারেন্স নিয়ে তাদের এই কাজে যুক্ত আছে তাদের জন্য যারা 1700 টাকা গত বছর দেওয়া হয়েছিল, এই বছর 300 টাকা বাড়িয়ে তাদের জন্য 2000 টাকা করা হয়েছে। পেনশনার্স, ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদের ক্ষেত্রে 1500 টাকা ছিল, 300 টাকা বাড়িয়ে তাদেরকে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনারী ওয়ার্কার্স হেল্পার যারা আছেন তাদের 1700 টাকা ছিল গত বছর, মানে 22-23-এর কথা বলছি, 23-24-এ তাদেরও 2000 টাকা করা হয়েছে। হোমগার্ডস, এসপিউ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে 1700 টাকা ছিল, এবার তাদের ক্ষেত্রে 2000 টাকা করা হয়েছে। এর বাইরেও অন্যান্য ক্যাটাগরি যারা আমাদের এমপ্লয়িজ আছেন, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বা ডি, বিভিন্ন রকম যারা আছেন, হোমগার্ড থেকে আশাকর্মী থেকে শুরু করে, যে তাদের ক্ষেত্রে তারা এই সমস্ত ফেস্টিভ্যাল উপলক্ষে তারা অ্যাডভান্স দিতে পারেন। গ্রুপের ক্ষেত্রে 20,000 টাকা করে, গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ডিডব্লিউ ওয়ার্কার তারা প্রত্যেকে 20,000 টাকা করে এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স তারা নিতে পারেন, তার প্রভিশন সরকার করেছে। অঙ্গনারী ক্ষেত্রে, অঙ্গনারী হেল্পার্সের ক্ষেত্রে তারাও অ্যাডভান্স হিসাবে 5,000 টাকা নিতে পারেন। হোমগার্ডসও 5,000 টাকা নিতে পারেন। আশা ওয়ার্কার্সরাও 2,000 টাকা করে তারা পূজার এটা অ্যাডভান্সে নিতে পারেন। এগুলো সমস্ত কর্মচারীদের জন্য করা হয়েছে। টোটাল কর্মচারী সব অংশে মিলিয়ে আমরা কেউ বাদ যাবে না, তারা সকলে এটার মধ্যে আছে প্রায় 1,97,000 সংখ্যকের মতো কর্মচারী আছেন, তারা পাবেন। তো এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই যে পুজো আগে
যারা এই মাসে স্যালারি পাবেন তাদের স্যালারির সঙ্গে এই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যাতে এরা সবাই পুজোর যে পারপাসে দেওয়া হবে সেটা তারা কাজে লাগাতে পারে। এবং সেই সঙ্গে তাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বৎসরে একবার একটা ফিনান্সিয়াল ইয়ারে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষরা এখানে যুক্ত আছেন। যেমন ধরেন দুর্গাপূজা, খ্রিসমাস, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উল জোহা, ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ, গুরু নানকের জন্মদিন যারা শিখরা পালন করেন, মহাবীর জয়ন্তী যারা জৈনরা পালন করেন, এই সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রত্যেক বৎসরে কোনো না কোনো ফেস্টিভ্যাল তারা আছেন। তো একজন সরকারি এমপ্লয়ি একটা ফিনান্সিয়াল ইয়ারে একবারের জন্যই তারা এই ফেস্টিভ্যাল, এই গ্র্যান্ট তারা নিতে পারেন। এটা এই প্রবিধান সরকার ফাইন্যান্স থেকে আমরা করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের টোটাল টাকা যারা এর আগে খরচ হতো, সেখানে মোট আমাদের আগে যেটা খরচ হতো সেটা 30 কোটি টাকার মতো আমরা খরচা হতো। এইবারে সেই টাকা আমরা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের 6 কোটি টাকা আমাদের বেশি লাগছে। সেখানে মোট 36 কোটি টাকা আমরা সরকার এই এসগিসিয়া বাবদ আমরা খরচ করতে যাচ্ছি। তো আমি স্বাভাবিকভাবেই যে মানুষ সবাই, সমস্ত সরকারি এমপ্লয়িরা যে যার মতো তারা ক্রাইটেরিয়াতে আছে, পূজা বা বিভিন্ন ফেস্টিভ্যালে তারা এটার জন্য অপেক্ষা করে থাকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যেখানে সব কিছু ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে দেখে থাকেন, কোনো কিছু দাবি করতে হয় না। দাবির আগেই মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট কল্পতরু মুখ্যমন্ত্রী বলবো, কারণ উনি সবসময় কোনো রকম দাবির আগে ওনার সিদ্ধান্ত নেন যাতে মানুষের সুযোগে থাকে। তো এটা আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত মানুষের কাছে এটা বলতে চাই। তবে এইটুকু বলতে হয় পাশাপাশি যে কেন কল্পতরু মুখ্যমন্ত্রী বলা হবে। দেখুন, আমরা সরকারে আসার আগে 2017-18 সালে যখন আগের সরকার ছিল, বামফ্রন্ট সরকার ছিল, তারা কি দিত? তারা এই ধরনের ক্রাইটেরিয়াতে 700 টাকা করে তারা এক গেসিয়া দিত সরকারি কর্মচারীদের। কত? 700 টাকা প্রতি কর্মচারীরা একটা ফিনান্সিয়াল ইয়ারে পেতেন। আমরা আজকে কত দিচ্ছি? 1800 টাকা। তো 5 বছরের ডিফারেন্সে আমরা 1100 টাকা বেড়েছে, প্রায় 2.5 গুণেরও বেশি। তো এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারের সমস্ত এমপ্লয়ীদের প্রতি ওনার দায়বদ্ধতা, এবং যাতে কোনো অবস্থাতেই যাতে এই সময়ে যাতে কেউ কোনো দুঃখ না থাকে, তাদেরকে সাময়িক তাদেরকে নিয়ে কিছুটা দেওয়ার চিন্তাভাবনা করেছেন। তো স্বাভাবিকভাবেই এটা আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত এই 1,97,176 জন বিভিন্ন শ্রেণী কর্মচারীদের তাদের এই পাওয়ার জন্য আমরা এটা করেছি। এবং আমি আশা করি যে আগামী দিনেও সরকারের যে সিদ্ধান্ত মানুষের জন্য, মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, সেটা জারি থাকবে। হ্যাঁ, না, ফেস্টিভ্যাল অ্যাডভান্স যেটা ছিল সেটাই আছে, সেটার কোনো আমরা পরিবর্তন করিনি অ্যাডভান্স। এবং সেটা আপনার হ্যাঁ আছে, বেড়েছে। আমি বলি আপনাকে, আপনি নোট করুন, 2017-18 সালে যদি দেখি কত ছিল ফেস্টিভ্যাল অ্যাডভান্স, সেখানে 5,000 টাকা ছিল গ্রুপে, গ্রুপ বি ছিল 4,500 টাকা, এবং গ্রুপ সি 4,000 টাকা, গ্রুপ ডি 4,000 টাকা, ডিআরডব্লিউএস আদার্স এরা আছে 4,000 টাকা, এবং ডিআরডব্লিউ গ্রুপ ডি 4,000 টাকা। না, ওইটা ঠিক আছে, আপনি যদি না ওইটা ওইখানে ছিল, গতবারের মতো এবারে রাখা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি পিছনে যান, তাহলে আপনি 5,000 থেকে 20,000 এসছে, আমরা গত বছর আমরা সরকারে রেখে করেছি, এবারও সেটা আমরা 20,000 টাকা রেখেছি গ্র্যান্টের ক্ষেত্রে।
জ্ঞান থেকে তো আমরা 6 কোটি টাকা বেশি খরচ আমরা বেশি বরাদ্দ করেছি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে নতুন সরকার মানে 2018 সালে আসার পর আপনাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল 13,000 কোটি টাকার মতো সরকারের কাছে ঋণ রয়েছে। বর্তমানে সেই অবস্থাটা কোন জায়গায় আছে এবং রাজ্য ঋণে জর্জরিত এরকম ধরনের বিভিন্ন অভিযোগ উঠে আসছে, মানে এই ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কি স্টেটে? দেখুন, আমরা সরাসরি কোথাও কাউকে বিরুদ্ধে বলতে চাই না। যখন বাজেট অধিবেশন হয়, বাজেট অধিবেশনে এই ব্যাপারে সাংবাদিক বন্ধুরাও যারা আপনারা প্রশ্ন করেছিলেন তাদের কাছেও আমরা মোটামুটিভাবে আমরা আপনাদের কাছে এই ব্যাপারে সমস্ত ব্যাখ্যা আমরা দিয়েছিলাম। এবং বাজেট অধিবেশনে বিভিন্ন যারা মানে সদস্য যারা বিরোধী বেঞ্চে ছিলেন তারাও কিন্তু বারবার অনেকে প্রশ্ন করেছেন রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিটা কোথায় আছে। পয়েন্ট টু পয়েন্ট আমরা ব্যাখ্যা করে তাদেরকেও আমরা দিয়েছিলাম। সেই কথাটা আপনি যখন প্রশ্ন করেছেন, আমি আপনাদের মাধ্যমে যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বা একটা বিভ্রান্তিকর একটা সংবাদ পরিবেশনের মাধ্যমে রাজ্যে অনেক মানুষকেই এটা অবশ্য বিভ্রান্ত হবে যে রাজ্যের মানুষ অনেক জানাতে জর্জরিত। সরকার চলতে গেলে কেন্দ্রীয় সরকারের বিভিন্নভাবে সিস্টেম মোতাবেক এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী সেখানে সময়ে সময়ে রাজ্য সরকারের প্রয়োজনে সেখানে লোন নিতে হয়। তারই পরিপ্রেক্ষিতে যেখানে বিগত সরকার যারা 2017-18 সালে যখন এদের সরকার থেকে 18-19 আমরা যখন সরকার প্রথমে বসি, সে সময় তাদের নেওয়া লোনের পরিমাণ ছিল 12,902.73 কোটি টাকা। 12,902.73 কোটি টাকা তাদের এই টাকা ছিল। এবার এইটা যদি সবটা ধরি আমরা 2022-23 পর্যন্ত আমাদের সময়ে এই লোনের অঙ্ক দাঁড়ায় 21,687.07 কোটি টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা লোন অনেক রকম হয়, যেখানে পাবলিক ডেপ্টের মাধ্যমে লোন নেওয়া হয়। সেখানে 2017-18 সালে তাদের পাবলিক এই যে ডেপ্টের পরিমাণ ছিল কত? 7,634.28 কোটি টাকা। 22-23 সেটা বেড়ে দাঁড়িয়েছে। টোটাল লোন পাবলিক ডেপ্ট এবং সমস্ত লোনের যোগফল 12,907 কোটি টাকা তাদের সময়। আমাদের 2022-23 পর্যন্ত 21,687.07 কোটি। প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিতে লাগে। 2017-18 সালে বাজেটের পরিমাণ লাস্ট বামপন্থ সরকারের বাজেট কত ছিল? তাদের বাজেট পরিমাণ ছিল 15,956.56 কোটি টাকা। 15,956.56 কোটি টাকা ছিল তাদের 2017-18 সালের বাজেট। আমি যদি 22-23টা ধরি, মাঝখানে নাই বললাম, যে 22-23 ধরি, তাহলে আমাদের বাজেট পরিমাণ দাঁড়িয়েছে 26,892.67 কোটি টাকা। এবার এটা যদি আমরা হিসাব করতে থাকি তাহলে দেখা যাবে যে এখানে আগে এই রাজ্যের 17-18 রাজ্যের অর্থ বছর রাজ্যের জিএসডিপির পরিমাণ ছিল কত? জিএসডিপির পরিমাণ ছিল 43,716 কোটি টাকা। রাজ্যের জিএসডিপির পরিমাণ ছিল 43,716 কোটি টাকা, যা 2022-23 অর্থ বছর দাঁড়িয়েছে 74,100 কোটি টাকা। যারা 2017-18 সালের তুলনায় প্রায় 70% বেশি রাজ্যের জিএসডিপি বেড়েছে। এবার এটা লোন কিভাবে হয়? সিস্টেম আছে না, এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী
এগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক লোনের সিস্টেম কীভাবে নিতে পারে। দেখুন 2017-18 অর্থ বছর রাজ্যের ডেপ্ট জিএসডিপি রেশিও ছিল কত? 29.51%, যা 2022-23 অর্থ বছর দাঁড়িয়েছে 29.27%, কমেছে। এবং যা 2017-18 অর্থ বছর থেকে কম, এটা অর্থনীতির অবস্থা ভালো। এবার এই এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী রাজ্যের ফিসকাল ডেফিসিট টার্গেটটা কি ছিল? এফআরবিএম অ্যাক্ট অনুসারে রাজ্যের ফিসকাল ডেফিসিট টার্গেট এরকম ছিল 2017-18 সালে 3.25% বা 3.25%, আর 2020-21 সালে যেখানে 5% বেড়েছে, 2021-22 সালে 4.50% কমেছে, 2022-23 সালে সেটা 4% এসেছে। এখন আপনারা সকলে জানেন যে সারা পৃথিবী যখন এই করোনার জন্য অর্থনীতিতে মন্দা অবস্থা ছিল, তেমনি ভারতবর্ষ বা রাজ্যের অবস্থা সেখানে আমাদের অর্থনৈতিক মন্দা তখন খুব ভালোভাবে চলছে। এবং এই সমস্ত মাথায় রেখে যে আমরা এই করোনাকালে রাজ্যের কোনো ডেভেলপমেন্ট কাজ বা মানুষকে তাদের খাদ্যাভাব কোনো রকমভাবে যাতে খাদ্যের অভাব না থাকে, এবং করোনাকালে যাতে সমস্ত মানুষের ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা যা নেওয়া যায় সমস্ত ব্যবস্থা সরকার কিন্তু কোথাও থেমেছিল না। পাশাপাশি যে সমস্ত ডেভেলপমেন্টের অংশ ছিল সেগুলো কিন্তু আমরা কোথাও তাকে রদ করিনি, এবং সেটা স্বাভাবিকভাবে রাজ্যের এই ব্যবস্থাপনাকে আমরা জারি রেখেছি। তাতে কী হয়েছে? এটা ঠিক কথা, ওই সব অর্থনীতির মন্দা চলছিল এবং তা তো রাজ্যে বাইরে নেই। আমরা সেটাকে টাকার জন্য আমরা সেখানে অবশ্যই লোনের পরিমাণ ওই 21-22 থেকে লোনের পরিমাণ আমরা বেরিয়ে যদি আমি 12,900 কোটি টাকা ধরি, তাহলে এটা 21,600-তে আসছে, তাহলে অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন প্রায় 8 কোটি টাকার কাছাকাছি আমরা বেশি নিয়েছি। কিন্তু লোন যে নিয়েছি তার কী ব্যাপার, কী হিসাবে নিলাম আমরা? যেমন ধরেন এই যে এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী এটা সবাই জানবেন, এটা খুব দরকার যে একটা সরকার লোন নিচ্ছে সেটা লোন নিতে পারে কি না, ওভারড্রাফট লোন নিতে পারে কি না, এটা অ্যাক্ট অনুযায়ী আমরা পারি কি না, এটা আমি আপনাদের বোঝার জন্য একদম ব্যাখ্যা দিয়ে বলতে চাই। 2021-22 অর্থ বছরে এবং 2022 অর্থ বছরের ব্যাপারে বলি, তো বলতো আমরা 2021-22 অর্থ বছরে 2447 কোটি টাকা নেট ঋণ নিতে পারতাম এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী। সেখানে আমরা 2447 কোটি টাকা আমরা ঋণ নিতে পারতাম 2021-22 2447টা নিতে পারতাম ঋণ। কত নিয়েছি? আমরা নিয়েছি মাত্র 300 কোটি টাকা ওপেন মার্কেট বরোয়িং হিসাবে ঋণ নিয়েছি। এটা 2447 টাকা 300 কোটি টাকা দিয়েছি আমরা। এবার আসুন মাঝখানে বললাম 2022-23 অর্থ বছরে যেখানে আমাদের এই অনুযায়ী 2664 কোটি টাকা ঋণ নিতে পারতাম, 2664 কোটি টাকা আমরা ঋণ নিতে পারতাম। আমাকে যেটা আমি দিয়েছি যে এফআরবিএম অ্যাক্ট যেটা আপনার আমাদের ফিসকাল ডেফিসিট টার্গেটটা, সেটার সঙ্গে এটা কিন্তু জুড়ে আছে হিসাব। এটা এরকম না যে আমি বলে দিচ্ছি, এটা টোটালি অ্যাকাউন্টস মোতাবেক আমি কথাগুলো বলছি, একদম অ্যাকাউন্টস মিলিয়ে। তো এই জায়গাতে আমরা কোনো ঋণ নেইনি, আমরা ওই 22-23 কোথাও ঋণ নেইনি, বরং আমাদের যে আমাদের ঋণের পরিমাণ ছিল সেটা আমরা কমাতে শুরু করেছি। এত কিছু ডেভেলপমেন্ট করার পরও ঋণের পরিমাণ আমরা যেখানে প্রত্যেক বৎসরেই একটা আপনারা জানেন যে ঋণ নেওয়া মানে এটা নয়, ঋণ নিতে গেলে সেখানে তার ইন্টারেস্ট পে করতে হয়, এবং তার সঙ্গে আমরা ক্যাপিটালও আমরা রিফান্ড দেই প্রত্যেক বছর। 975 কোটি টাকা করে ক্যাপিটাল রিফান্ড করি আমরা, ইন্টারেস্ট আমরা পে করে আমরা লোনের পরিমাণ 21-22 থেকে কমা শুরু হয়েছে। এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আপনাকে বলতে হয়,
যেটা ছিল না আগে। 2020-21 থেকে আমরা এটা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ভারত সরকারের যে একটা ব্যাক টু ব্যাক লোন, এটা জিএসটি কম্পেনসেশনের উপরে নিতে আমরা ব্যবস্থা করি। কীরকম ম্যাটারটা এরকম, এতে আপনি লোন নেবেন বিনা ইন্টারেস্টে, এবং 50 বছর পরে 50 বছরে আপনি গিয়া এই লোনটা আপনি রিপেমেন্ট করবেন বিনা কোনো ইন্টারেস্ট পাবেন। এটা আমরা শুরু করেছি কত? 2020-21 থেকে। তো 2020-21 থেকে আমরা কত নিয়েছি, আমরা কত পেয়েছি? আমরা 627.37 কোটি টাকা আমরা এই পারপাসে আমরা লোন পেয়েছি। যদি ভেঙে বলি, 2020-21-এ 226 কোটি টাকা পেয়েছি, এবং 21-22-এ 401.37 কোটি টাকা আমরা পেয়েছি। এই দুটো মিলিয়ে 627.37 কোটি টাকা শুধু বিনা ইন্টারেস্টে আমরা লোন পেয়েছি। এর বাইরেও আরেকটা দিকে আছে 2020-21 অর্থবছর থেকে, যেটা সুদ লাগবে না, লোন আন্ডার স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই একটা খাতে সেখানেও লোন দেয়, সেই লোনটাও কোনো ইন্টারেস্ট আমাদের থেকে চায় না। তার পরিমাণ কত পেয়েছি আমরা? 768.33 কোটি টাকা আমরা এই বিনা সুদে আমরা লোন পেয়েছি 2020-21, 21-22-এ আমরা 22-23 মিলিয়ে পেয়েছি। 20-21-এ কত পেয়েছিলাম? 300 কোটি টাকা। 21-22-এ কত পেয়েছি? 118.54 কোটি টাকা। এবং 2022-23-এ কত পেয়েছি? অর্থ বছরে 349.79 কোটি টাকা, সব মিলিয়ে 768.33 কোটি টাকা। কোনো সুদ সরকারকে দিতে হয় না। 33 উইদাউট ইন্টারেস্ট। এটা একটা আছে আপনার স্পেশাল এসিস্ট্যান্স। আরেকটা কিন্তু আগে বলেছি, কি বলেছি আমি, যে জিএসটি কম্পেনসেশন উপরে আমরা 627.37 কোটি টাকা পেয়েছি বিনা ইন্টারেস্টে। 50 বছরে আমরা পরে ব্যাক করব। এটার নামই ডাবল ইঞ্জিনের সরকার। তো যাই হোক, এই মুহূর্তে এইগুলো স্বাভাবিক কথা। রাজ্যের ডেভেলপমেন্ট করতে গেলে টাকা লাগবে। রাজ্যের নিজস্ব ক্ষমতা যেখানে ট্যাক্স কভার করে সেটা কতটা আপনারা জানেন। শুরু করেছি আমরা যে বাই যেটা বাড়ছে সেটা আমি বলছি, এটা আমি আসবো আপনাদের কাছে, কারণ এটা যখন প্রশ্ন আছে বারবারই যে রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, 30,000 কোটি, কেউ বলে 32,000 কোটি সমস্ত দেনা করে আছে। তো এটা সঠিকভাবে জনসাধারণকে যেতে হবে, মানুষ জানতে হবে। তো মানুষ জানার জন্য যাতে কত ভুল ব্যাখ্যা না হয়, মানুষকে যাতে বিভ্রান্ত না হতে হয়, সেটার সরকারের দায়িত্ব পড়ে যে এগুলোকে আপনাদের সামনে রাখা। আমি ধন্যবাদ দেবো যেটা প্রশ্ন রেখেছেন আপনার তরফ থেকে, যার জন্য আমার এটা বলার সুযোগ হচ্ছে। এছাড়া যেখানে এক্সটার্নাল এডেড প্রজেক্ট ছিল, অর্থনৈতিক ব্যাপারটা খুব জটিল, সবকটা মিলিয়ে তার মানে সর্বোচ্চ উত্তর তৈরি হয়। ইএপি এক্সটার্নাল এডেড প্রজেক্টটা না, 17-18 অর্থ বছরে যেখানে ইএপি প্রজেক্ট ছিল মাত্র কয়টা? তৎকালীন সময় আমরা সরকার আসার আগে মাত্র 2টি এইপি প্রজেক্ট ছিল। ইএপি এক্সটার্নাল এডেড প্রজেক্ট দুটো মাত্র ছিল। এখন আমরা কয়টা করছি? 14টি এই এক্সটার্নাল এডেড প্রজেক্ট আমাদের মধ্যে যুক্ত আছে। এই সকল প্রকল্পের মধ্যে ঋণের পরিমাণটা খুব কম, ঋণের সুদের পরিমাণটা খুব কম। ঋণ পাবেন কিন্তু সুদটা খুব কম। কোন কোন ডিপার্টমেন্ট দেয়? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, জাইকা দেয়, আইজিডিসি দেয়। এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এই এক্সট্রা এডেড প্রজেক্টে টাকা দেয়, সেটা খুব কম সুদে। এবং আমাদের যে লোনের যে টোটাল পরিমাণ, যে 21,000 এই যে উপর যে লোনটা, এর মধ্যে এই প্রজেক্টের এই অল্প সুদের টাকাও আছে। এরপরে দেখুন, যেমন আমি এটা 2017-18 অর্থ বছর নাবার্ড থেকে কত টাকা ঋণ পেয়েছিল? 195.14 কোটি টাকা। আর 22-23 অর্থ বছরে আমরা কত পেয়েছি নাবার্ড থেকে? 508.74 কোটি টাকা। 508.74 কোটি টাকা আমরা নাবার্ড থেকে পেয়েছি। এই ঋণের সুদের হার খুব কম, এবং এটা গ্রামীণ এলাকা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে এটা ব্যবহৃত, বিশেষ করে আপনার এই বিভিন্নভাবে এই যে ডেভেলপমেন্টের জন্য আমরা এই টাকাটা খরচ করি। এবং
বিশেষ করে এগ্রিকালচার সেক্টরকে এটা স্ট্রেংথেন করতে গিয়ে এই ফান্ডের টাকা আমরা ব্যবহার করি। এছাড়াও দেখেন এই যে লোনটা নেওয়া, এই লোনের মধ্যে এটা সবাই বুঝতে পারেন লোনটা নিয়ে সরকার কী করেছে আমি বলি যে লোন যে মাঝখানে বেড়েছে 8,000 কোটি টাকার মতো। প্রথমত যে করোনা কালে এই রাজ্যের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ককে সরকার বন্ধ রাখেনি। সমস্ত কিছু ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানুষের পাশে থেকে মানুষের জীবন রক্ষা করা থেকে শুরু করে মানুষের খাদ্যের প্রয়োজন, ওষুধপত্র সব যোগান দিয়েছে সরকার, এতে টাকা খরচ হয়। এছাড়াও প্রথম 5 বছর সরকার কর্মচারীদের যেখানে 20% ডিএর ব্যবস্থা করেছে। এই তো টাকা লাগে, আমি টাকা নেব না, আমি মানুষ উপকার করব না, ডেভেলপমেন্ট করব না, সেটা কোনো কথা নয়। কিন্তু আমি টাকা তো নিয়েছি, আগের সরকার 13,000 কোটি টাকা নিয়েছে, 12,900 কত কোটি নিল। তো কিন্তু আমরা লোন নিয়েছি তো তার পাশাপাশি করোনার মতো বড় ব্যবস্থাকে আমরা মোকাবিলা করেছি, আমাদের ডেভেলপমেন্ট পরিষেবা বন্ধ করিনি। ইভেন রাজ্যের মধ্যে কৃষি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অন্যান্য স্বাভাবিক মানুষের রোজগার বেড়েছে, মাথাপিছু রোজগার বেড়েছে। তো এই সমস্ত কিছু সব মিলিয়ে সঙ্গে সরকারি কর্মচারীদেরও বিভিন্ন রকম দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেখুন লোন বৃদ্ধির মধ্যে আরেকটা ব্যাপার আছে, এটা আপনাদের নোট করা দরকার যে লোন বৃদ্ধি শুধু আমরা এডিপি বিভিন্ন রকম আমরা নিলাম বা কেন্দ্রীয় সরকারের যেটা দেওয়া যে ব্যাক টু ব্যাক লোন 50 বছর দেব পরে উইদাউট ইন্টারেস্টে, বা আমরা স্পেশাল এসিস্ট্যান্স আমরা মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আমরা লোন নেবো, এটা ইন্টারেস্ট লাগে না, তার বাইরে আরেকটা লোন বাড়ে, অটোমেটিক বাড়ে। কীভাবে বাড়ে? আমি না নিলেও বাড়বে, নিতে হয় না, অটোমেটিক সরকারের খাতের মধ্যে লোনটা এলে পরে বেড়ে যায়। কোনটা বলে? স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড, স্টেট কম্পেনসেটরি অ্যাফোরেস্টেশন ফান্ড, রোড ডেভেলপমেন্ট ফান্ড, সিভিল ডিপোজিট ইত্যাদি। কি হয়? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন খাতে। মনে করেন 100 কোটি টাকা দিল, 100 কোটি টাকা আপনি কতটা খরচ লাগছে, এখন ডিজাস্টার হলে পরে আপনি খরচ লাগবে, বিপর্যয় হলে খরচ লাগবে, বিপর্যয় না হলে তো খরচ করতে পারবেন না। এখন বিপর্যয় হতে পারে ধরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার টাকা দেয়, তো সেই টাকার পরিমাণ যা দেয় ক্ষতি সব টাকা ধরেও দেখা যায় আরও টাকা আমাদের কাছে থেকে যায়। কি করতে হবে? এই টাকাটা অটোমেটিক্যালি যে টাকাটা থেকে যায় কেন্দ্রীয় সরকার সেই টাকাটাকে স্টেটকে লোন হিসাবে এটাকে দেখায়। তো আমি 100 কোটি যদি পাই, 50 কোটি ধর রয়ে গেল আমার কাছে, অটোমেটিক্যালি এটা লোন হিসাবে ট্রিট হয়ে যায় মার্চ 31 পরে। আগে কি দিত আমি জানা নেই, অত আমরা হিসাব করতে যাইনি, কিন্তু এখনকার ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি এইভাবে বিভিন্ন রকম যাতে কোনো স্টেটের এসব সমস্যা অসুবিধা না হয়, জরুরিকালীন পরিস্থিতিতে কাজ করা যায় তার জন্য বিভিন্ন ফান্ডের থেকে টাকা দেন, এবং সে টাকা থাকে বলেই আমরা, আমার মনে আছে এর আগে যে বড় একটা খরা হয়েছিল আমাদের মানে এগ্রিকালচার সেক্টরকে, একসঙ্গে প্রায় 10 কোটি টাকার উপরে এক বোতাম টেপার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত দিয়ে রাজ্যের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আমরা দিয়েছিলাম এই ডিজাস্টার ফান্ড থেকে। তো এই ক্ষেত্রে ধরুন কোনো অসুবিধা হয় না, থাকলে দেওয়ার মতো অবস্থা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের বলছি যে এই যে লোন বাড়ে, লোনগুলো বাড়ার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ হয়। এবং এইভাবে বলেছি আমি লকডাউনের ক্ষেত্রে আমরা কী কী করেছি, এই লোন বাড়ার পেছনে এগুলো একটা কারণ থাকতে পারে, কেন আমরা 8,000 কোটি টাকা বাড়লো, সেটা যুক্তিটা আমার আপনাদের মাধ্যমে দেওয়া উচিত। আমি দিচ্ছি, ডেভেলপমেন্ট অনেক হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার প্রতি ক্ষেপে বেড়েছে, কর্মচারীদের দেওয়া হয়েছে, কোভিডের সমস্ত মোকাবিলা করতে গিয়ে সরকার টাকা খরচ করেছে, কোথাও বিভ্রান্ত হতে হয়নি, মানুষকে রোজগারবিহীন হতে হয়নি। এছাড়াও আমরা বিভিন্ন সময় আমরা আমাদের থেকেও রাজ্যের এই লকডাউনের সময় আমরা 5,79,000 পরিবারকে এনএফএসএ পরিবারকে আমরা 13,283 মেট্রিক টন চালও আমরা বিনামূল্যে দেওয়া হয়েছে। এবং এছাড়াও মে মাসে লকডাউনের সময় সরকার সকল 50,000 দরিদ্র মানুষকে 50,000 দরিদ্র নতুন করে এপিএল সরকারকে
1551 টন চাল বিনামূল্যে আমরা দিয়েছি। এগুলো খরচ। কর্মচারীদের এলটিসির পরিবর্তে ক্যাশ প্রদান করে রয়েছে। আপনারা সকলে জানেন যে কোভিডের কারণে যে স্বাভাবিকভাবে যারা এলটিসি পায় সরকারি কর্মচারীরা, তারা যেতে পারেনি, কিন্তু সরকার তাদেরকেও বঞ্চিত করেনি, তার বিনিময়ে তাদেরকে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হয়েছে, মোয়ালগা ভাতা দিয়েছে। তো এইসব কারণে আমাদের যে লোনের অ্যামাউন্ট বেড়েছে, আমরা মনে করি যে আমাদের যে জিএসডিবি যেটা বেড়েছে আমাদের, এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক বেশি লোন নিতে পারতাম আরও কিছু নেওয়ার জন্য, কিন্তু সরকার ওইভাবে নয়, ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন, বিভিন্ন খাতে যেখানে প্রয়োজন, তার দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আমাদের এই লোন আমরা নিয়েছি এবং যথেষ্ট নিজেদের কনফিডেন্সের মধ্যে, রাজ্য সরকার কনফিডেন্স সঙ্গে বলছে আমরা যে লোন যা নিয়েছি আমাদের প্রকৃত কাজে লেগেছে এবং এই লোন রিপেমেন্ট শুরু আমরা করি প্রত্যেক বছরে। বরং গত বছরে লোন আমরা নেইনি, উল্টো আমাদের লোন কমেছে এবং আশা করি ডেভেলপমেন্ট চলতে থাকবে। এবারও আমাদের বাজেট তৈরি করা হয়েছে, বিভিন্নভাবে বাজেটের মধ্যে রাখা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের নিজস্ব রোজগার, ওন ফান্ড যেটা আমাদের, সেটাও কিন্তু আমরা অনেকটা বৃদ্ধি করার পথে চলেছি। এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই, যখন বলেছি প্রশ্ন আপনারা করেছেন, তো সেটা সবটা আপনাদের বলে দেওয়াই আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি এটা রেফারেন্স দিচ্ছি। আমি শুধু এটা 2012-13 সালে ট্যাক্স ছিল, ডাইরেক্ট ট্যাক্সের কত ছিল সরকারের কাছে? 1004.65 ক্রোর। নন ট্যাক্সের কত ছিল? 178.75 কোটি টাকা। সবটা মিলিয়ে কত? 1183 কোটি টাকা। তা আমি এইভাবে ট্যাক্সটা যে যোগ করি, 2012-13-তে ছিল 1183.40, 13-14 ছিল 1320.43, 14-15 ছিল 1369.90, 15-16 ছিল 1332.25, 16-17 ছিল 1640.87, 17-18-তে কত ছিল? 1915.50। এটা ছিল 17-18 পর্যন্ত আগের সরকার থাকা অবস্থাতে। ওই সময় থেকে জিএসটি চালু হয়, 17-18 1 জুলাই থেকে জিএসটি চালু হয়। তার পরবর্তী সময় আমাদের সরকারের সময় তার সংখ্যা 1915 থেকে বেড়ে 2138 আমরা আমাদের নিজস্ব ওন সোর্সের রোজগার বেড়েছে। ঠিক 19-20-তে, ঠিক 19-20 মানে করোনার শুরুর সময়টা, এই সময় আমাদের নিজস্ব আয় কত ছিল ট্যাক্স নন ট্যাক্সে? 2373.44, যা আগের সময় ছিল 1915, 2138 থেকে। এরপর আসুন 20-21, থেমে নেই, চূড়ান্তভাবে কোভিডের চলাকালীন সময় কত ছিল আমাদের? 2617.93 কোটি টাকা আমাদের রোজগার, নিজস্ব রোজগার। এরপরে কত? 21-22-এ কত হয়েছে? 2890.42 মানে টাকা, 2890 কোটি টাকা। 22-23-এ কত হয়েছে? 3402 কোটি টাকা। তাহলে এই যে 500 বেড়ে গেল গতবার থেকে, নিশ্চয় আপনারা এই প্রশ্নটা করা উচিত। আমি বলে দিচ্ছি আপনাদের প্রশ্নটা যে কী করে বাড়লো। রাজ্য সরকার ট্যাক্স বাড়িয়েছে, একটি পয়সা কোথাও ট্যাক্স বাড়ায়নি, কিন্তু প্রত্যেক বছরে আস্তে আস্তে করে এভাবে বেড়ে গত বছরের সঙ্গে যদি তুলনা করি 500 কোটি টাকা বেড়ে গেল। তো এই যে ডিফারেন্সটা, নিজস্ব ওন যে কালেকশন, সেটা বাড়ছে। রাজ্য সরকারের এই যে নিজের বাড়াটা, রাজ্য সরকার নিজস্ব অর্থনীতির ভিত যে শক্তিশালী হচ্ছে, এটা দিয়ে তার প্রমাণ করে এবং এর মাধ্যমে আমরা এইভাবে আমাদের নিজস্ব রোজগার বৃদ্ধি হচ্ছে এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে এটা আমরা বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বাড়াইনি কোথাও, তো এখন আপনারা বলতে পারেন এটা বাড়লো কীভাবে, আপনি ট্যাক্স বাড়াননি, টাকা বিক্রি বেড়ে গেল 500 কোটি টাকা এক বছরে। আসলে সরকার কাজ করছে মানুষকে তার টোটালি, আগে যারা ট্যাক্সের সঙ্গে রেজিস্ট্রেশন থাকতো না, প্রপারলি ট্যাক্স মেনটেন করতো না, এই জায়গাতে সরকার, আমরা প্রত্যেক বছরে আমাদের দপ্তর, অর্থ দপ্তর কি ট্যাক্স এক্সাইজ দপ্তর, তারা পরিষ্কার আমাদের সরকারি কর্মচারী অফিসারদের এই তাদের সঠিকভাবে দায়িত্ব নিয়ে তারা রাজ্যের
ব্যবসায়ী বৃন্দকে, ছোট বড় সকলকে, যারা আমাদের আইন মোতাবেক রেজিস্ট্রেশনের আন্ডারে আনার কারণে আজকে সবাই ট্যাক্স দিচ্ছে বলে বাড়ছে, এবং ক্রমশ সরকার এটা খুব মানে গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা, যে আগামী দিনও এই ট্যাক্স পরিমাণ, আমি আজকের দিনে বলে নিতে পারি যে আগামী 23-24, আমি 22-23 হিসাব দিয়েছি, 23-24-এ যে 400-500 কোটি টাকা বাড়বে না তা ভাববে না, আরও বাড়বে এই পদ্ধতিতে কোনো ট্যাক্স না বাড়িয়ে। এটা সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে, এবং আমাদের অবশ্যই এর জন্য অবশ্যই এটা শুধু নয়, সরকারি অফিসাররা যে যে দপ্তরে আছে তাদের যথেষ্ট মানে মানে তাদের সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটির কারণে আমরা এই কাজ করতে পারছি। এটা আপনাকে টোটাল আর্থিক অবস্থার আমি দিলাম, এবং এটা সম্পর্কে যাতে কোথাও জনমানুষে, রাজ্যের মানুষ যেখানে শান্তির পরিবেশে বাঁচার চেষ্টা করছে, যেখানে মানুষের ভেতরে উৎসাহ আছে, মহিলারা আজকে এসএইচজি গ্রুপের মাধ্যমে নিয়ার অ্যাবাউট 50,000 ফ্যামিলিজ এসএইচজি গ্রুপ, যেখানে আজকে অ্যাচিভমেন্টে পৌঁছেছি, যেখানে 5 লক্ষেরও বেশি মহিলা মানে রোজগারে যুক্ত হয়েছেন, যেখানে এর আগে যারা সরকারি ছিলেন তারা 4,150-এর মতো তাদের সংখ্যা ছিল, আমরা সেখানে 50,000-এর কাছাকাছি পৌঁছে গেছি, যেখানে 5 লক্ষেরও বেশি মহিলা এর সঙ্গে যুক্ত আছেন। তো সবার রোজগার সবার জায়গাতে পৌঁছাতে রাজ্যের অর্থনীতি শক্তিশালী হওয়া। আমরা কোথাও অর্থনীতিতে আমরা দুর্বল নই, রাজ্য অর্থনীতিতে কোথাও কোনো গ্যাপ রাখার কথা নয়, কে কী বলেছে সেটা বড় কথা নয়, বাস্তব চিত্রটা আপনাদের সামনে রাখা হলো যাতে রাজ্যের মানুষ বিভ্রান্ত না। বর্তমানে রাজ্যে 21,687 কোটি টাকার মতো ঋণ, এই ক্ষেত্রে সুদ বাবদ কত টাকা দিতে হবে রাজ্য সরকার? 1,500 কোটি টাকা অলমোস্ট, মানে কত টাকা আছে, 1,500 কোটি টাকা, অল্প 1,400 কত টাকা লাগে বলে দিচ্ছি। বললাম তো 21,687 কোটি টাকা রাজ্যের টোটাল ঋণ আজকে পর্যন্ত, এবং তার জন্য আমাদের 1373.52 কোটি টাকা, 1373.52 কোটি, যেটা আমরা ইন্টারেস্ট পেমেন্ট করি, আর রিপেমেন্ট করি কত, 991.66 কোটি টাকা, 991.66 কোটি টাকা আমরা রিপেমেন্ট করি। টোটাল মিলিয়ে 2,365.18 কোটি টাকা, 2,365.18 কোটি টাকা আমরা টোটাল ইন্টারেস্ট প্লাস রিপেমেন্ট মিলে আমরা করি। কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কোন সরকার নতুন করে ভাবছে? এই একমাত্র সরকার, বিগত দিন আমরা অনেক দেখেছি, আপনি যখন বলেছেন তো বলতে হয় সুন্দর করে, যে আমি জানি না দাবি দেওয়া মনের ভিতরে থাকতে পারে, থাকতে স্বাভাবিক, প্রয়োজন মোতাবেক যে কোনো সেকশনের সবাই তাদের ন্যায্য দাবি, তাদের প্রাপ্যের জন্য তারা বলতে পারে, ভাবতে পারে। গত 5 বছর এবং বর্তমান বছরে আমরা ঠিকভাবে সেখানে দেখিনি যে কাউকে সেখানে রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হয়েছে, তাদের প্রাপ্য মানে এই যে সুযোগ পাওয়া, কর্মচারীদের বৃদ্ধি পাওয়া, এই সম্পর্কে কাউকে আমরা দেখিনি যে তাদেরকে আন্দোলন করতে হয়েছে, রাস্তাতে স্লোগান দিয়েছে, কেন্দ্রীয় সরকারের মানে বিরুদ্ধে স্লোগান, এই সমস্ত আগে দেখতাম, কিন্তু আমাদের সময় হয়নি। বিনা আন্দোলনে সরকার কর্মচারীদের পাশে তাদের প্রাপ্য যতটুকু সম্ভব তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং এটা তো রেকর্ড যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় একইবারে 20%-এর মধ্যে একবারে 12% দিয়ে বাড়িয়ে দিয়েছে, যেটা কোনো ভাবনাই ছিল না সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, এটা বাড়িয়ে দিয়েছে। এটা দিয়ে প্রমাণিত যে সরকার সকলের জন্য আছে, সকলের প্রয়োজনের সঙ্গে বেরো নেই। আপনার যে প্রশ্ন মহার্ঘতা বাড়বে কিনা, সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের অর্থনীতির সঙ্গে মিলিয়ে এবং যার যার প্রাপ্য আছে সেটা কোথাও থেমে থাকবে না, সময় চলতে থাকবে। সেটা কবে হবে না হবে সেটা নয়,
তবে এ তো ধরে নিতে পারেন বিনা আন্দোলনেও আবারও মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চয়ই চিন্তা করবেন। নাহলে এস গেসিয়া আগে দিল 700 আর এখন দিচ্ছে 1800, ঠিক না? আপনার অনেকে বলবেন আগে তো বাজেট কম ছিল, ওকে ধরে নিলাম বাজেট ছিল 15,000 কোটি টাকা, বর্তমানে বাজেট 27,000 কোটি টাকা, তো এনে 1400 উচিত ছিল নাকি, না আরও কম হওয়া উচিত ছিল যদি বাজেটে ধরে করেন, কিন্তু বাজেট আমরা দিয়েছি 1800 টাকা। তো এই সমস্ত কিছু প্রমাণ করে যে সরকার নিজে হিসাব করে সাধারণ মানুষের চিন্তা করে। দাদা একটা প্রশ্ন, এডিসি মানে বিশেষ করে জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠে আসছে, এডিসির পক্ষ থেকে অভিযোগ যে রাজ্য সরকার এডিসিকে বরাবরই বঞ্চিত করে আসছে এবং এবার বাজেটের পরে বলা হচ্ছে 31% প্রাইভেটদের জন্য 2% গভর্নমেন্ট মানে আপনার ফিনান্স ডিপার্টমেন্ট টাকা রেখেছে, এই বিষয় সম্পর্কে একটু ক্লারিফিকেশন। বাজেট 27,654 crores, 23-24 বাজেটের কত রাখা হয়েছে? 27,654 crores। এটা 2% করলে কত হয়? চলুন 28-তে ধরি না, 560 কোটি টাকা। তো ক্যালকুলেটর নেই, ভালো ম্যাথামেটিক্সে থাকে, বলুন যে 28,000 কোটি টাকা 2% কত? 5,600 আরে 560 কোটি টাকা বোধ হয়, ঠিক আছে না? হ্যাঁ, 560 কোটি টাকা 2% হলে না। আপনাদের জানার জন্য বলছি, একটা একটা করে খুব শুনুন, একটু ভালো করে মানে ব্যাখ্যাটা করবেন আশা করি, কারণ কি আমাদের সবসময় সবাই ভুল বোঝে, আমরা যা বলি তাতে ভুল বোঝে একটা বড় প্রবণতা, এতে মানুষ কিন্তু এটা প্রবলেম হয় যে আমরা তাদেরকে ডাইরেক্ট যে টাকা সরাসরি তাদের টাকা দিয়েছি কত টাকা? 672.64 কোটি টাকা। এটাও মিলে না 2%-এ নাকি? 2% দিলে কত হয়? 550 কোটি টাকা মতো হয়, কিন্তু আমরা দিয়েছি কত? 672.64 কোটি টাকা। একটা কথা বলি যে জনজাতিদের 31% জন্য বাজেটের ওরা দাবি, ওরা 1/3 বাজেটের মানে এরকম তারা এরকম হিসাব করে 31% দিতে হবে। আপনাদের মানে বলার আমি বলি যে টিএসপি বা ট্রাইবেল সাব প্ল্যান, ট্রাইবেল সাব প্ল্যানটা কি? ট্রাইবেল সাব প্ল্যানটা হচ্ছে 14টা ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, পাওয়ার, হেলথ, এডুকেশন, আরও সমস্ত ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট দিলে 14টা ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি এলাকাতে টাকা খরচ করা হয় কত বাজেটের? এবার বাজেট করেছি কত টাকা খরচ করা হয়? 5,608 কোটি টাকা। সাবপ্ল্যানের মাধ্যমে 5,608 কোটি টাকা শুধুমাত্র তাদের ট্রাইবেল সাবপ্ল্যান বিভিন্ন দপ্তরের মাধ্যমে ওই পার্টিকুলার ট্রাইবেল এরিয়ার জন্য খরচ করা হয় 5,608 কোটি টাকা। এটা আমার কথা নয়, বাজেটে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। মথার যারা বিরোধী দলের নেতা ছিলেন উনি বারবার এই কথা ওঠার পরে ওনাকে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে করা হয়েছে, কোন দপ্তরে কি করা হয়েছে। সর্বমোট টাকা কত? 5,608 কোটি টাকা। আর 672 কোটি টাকা ডাইরেক্ট দেওয়া হয় ওদের বিভিন্ন রকম এক্সপেন্ডিচার এই সমস্ত। তাহলে হিসাব করে দেখুন বাজেটের এই 5,608 কোটি টাকার সমস্ত মিলিয়ে তাদেরকে আমরা এই বাজেটে 39.82% টাকা শুধু ট্রাইবেল এরিয়ার খরচের মধ্যে সব মিলিয়ে আমরা করেছি। এবং ডেভেলপমেন্ট, শুধু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, তো এই টাকা আমরা খরচ করি এবার বাজেটে ধরেছি। যখন এটা ব্যাখ্যা দিয়ে ওনাকে বোঝানো হলো, হিসাব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন আর তৃতীয়বার আমি শুনিনি যে তাদের আন্দোলন বাইরে এসে বলেনি যে তাদেরকে 2% টাকা দেওয়া হয়েছে, আর বলেনি, সব চুপ করে গেছে। এটা কম্পিটিশন না, এটা একটা আদান প্রদান নয়, এটা বোঝা, সবাই সব কিছু বোঝে এরকম নয়। ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ট্রাইবেল ওয়েলফেয়ার বা ট্রাইবেলের জন্য বিভিন্ন এই ইয়ের মাধ্যমে আমরা 5,608 কোটি টাকা খরচ করি, 672 কোটি টাকা ডাইরেক্ট তাদেরকে দেওয়া হয়, এবং সব এই মিলিয়ে 39.88% টাকা বাজেটের টাকা খরচ করি। আরও মজার কথা, এর বাইরেও যেখানে
এডিসি এরিয়াতে যেখানে প্রায় 1437 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা মিলিয়ে, ওই ফান্ড প্লাস স্টেট ফান্ড মিলিয়ে 1437 কোটি টাকা শুধুমাত্র এডিসি এরিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা খরচ করা হবে। এটা তার বাইরে, এ টাকার মধ্যে হিসাব নয়, ওটা বাইরে খরচ করবে। তাহলে যদি দেখা যায় যে তাদের যে বক্তব্য 2%, কেউ বিধানসভায় বাইরে বলবে 2%, কেউ বিধানসভায় বসে বলবে 2.7%, এই ব্যাখ্যা তারা কোথায় পেয়েছে আমি জানি না। তারা হয়তো এটা করেছে 672 কোটি টাকা পেয়েছে, সরাসরি এটাকে দেখিয়ে দিয়েছে 2%, তাও তো বেশি হয়। কিন্তু আলটিমেটলি টোটাল ট্রাইবেল এরিয়াতে ট্রাইবেল সাবপ্ল্যানের মাধ্যমে যে টাকাটা খরচ করা হয় সেটা সবটা তো বাজেটের টাকা। তারা বোঝেনি বা তারা চায় না, তারা কি ডাইরেক্ট ক্যাশ টাকা মনে করে না, এটা ডেভেলপমেন্ট। তো এছাড়া এগুলো নিয়ে আমরা এই টাকা খরচ করেছি এবং সমস্ত এগুলোর মাধ্যমে ট্রাইবেলের জন্য সরকার তাদের যে ডিমান্ড ছিল 31%, তার থেকেও প্রায় 9% বেশি খরচা করছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বাদ দিয়ে। 672.64 কোটি টাকার মধ্যে কি টাকাটা কি দেওয়া হয়ে গেছে সরাসরি? এটা তো অ্যাজ পার নর্মসের মধ্যে, এটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ টাকা চলে যাবে, এটা বলতে হয় না। কত টাকা গিয়েছে? অলরেডি 2 টাইমস, দুবার আমরা দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি আমরা অলরেডি। এই টাকা এগুলো বলতে হয় না, কিন্তু সঙ্গে সঙ্গে ডিসবার্স হয়ে যায়। এবং নট অনলি ট্রাইবেল ডিপার্টমেন্ট, মানে এডিসি, এটা সমস্ত ডিপার্টমেন্টগুলোকে তাদের সেকেন্ড টাকা আমরা সময়ের আগে দিয়ে দিয়েছি। থার্ড ইনস্টলমেন্ট শুরু হবে অক্টোবর 1 থেকে, এবং সেটাও তাদের সমস্ত হিসাব আমরা দেখে, খরচ তো করতে হবে, সুতরাং করে বাকি থার্ড ইনস্টলমেন্ট আমরা দিয়ে দেবো। তো এই হচ্ছে টোটাল, মানে মোটামুটি। তো আরেকটু বলে নিই, যখন বলেছেন আপনি ট্রাইবেল এই ব্যাপারে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও 2021-22 অর্থবছরে কিছু কিছু ব্যাপার দেখুন, বাজেটে কোন কোন সেক্টরে আমরা টাকা বরাদ্দ বেশি করেছি, এটাও জানা দরকার, ডেভেলপমেন্টের প্রশ্ন। তো এখানে যেমন ধরুন, এই যে 21-22 অর্থবছর করোনাকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য তখন কত টাকা ধরা ছিল বাজেটে, যা ধরা ছিল, এমনটা যা ধরা ছিল, এই টাকার থেকে 41.32% বেশি টাকা এবার ধরেছি। আগের থেকে যা ধরা ছিল 21-22-এ, এবার আমরা কিন্তু 41.32% বেশি টাকা ধরে 1443.47 কোটি টাকা আমরা এবারে শুধু স্বাস্থ্য খাতে রেখেছি। এবং 22-23 বলছি, এবার 23-24-এ কত রাখা হয়েছে, 22-23-এ 21-22-এ দিয়েছি আমরা এটা। 22-23-এ কত করেছি, 1757.35 কোটি টাকা। তাহলে 1443.47 থেকে 1757.35 করে বেড়েছে, মোট 22% বেশি ধরেছে। এভাবে মেন যে সেক্টরগুলো, যেগুলো মানুষের সরাসরি কাজ লাগে, তার জন্য বাড়ানো হয়েছে। যেমন আমরা কোভিড-19 দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে আমরা চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ করিনি 7 লক্ষ পরিবারের জন্য, এগুলো তো আমরা 63 কোটি টাকা খরচ করেছি এক্সট্রা। লকডাউনের সময় সরকারের বলেছি যে কত মেট্রিক চাল দিয়েছি, তো এইভাবে মানে আমরা চেষ্টা করেছি টোটাল। সুতরাং সমস্ত রাজ্যের অর্থনৈতিক অবস্থা, কোনো অবস্থাতেই আমরা দুর্বল নই। আমরা রাজ্যের সাধ্যমতো রাজ্যের নিজস্ব রোজগার বৃদ্ধির ব্যবস্থা আমরা করছি, এবং তার ফলপ্রসূ হচ্ছে, ক্রমান্বয়ে বাড়ছে, এবং তাতে ডেভেলপমেন্ট খরচা বাড়ে। এবারও বাজেটে মানে ইনফ্রাস্ট্রাকচার খাতে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের খাতে আমরা গতবারের তুলনায় বাজেটে 1000-এরও বেশি কোটি টাকা আমরা এবার রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, যত ইনফ্রাস্ট্রাকচার বাড়বে তত মানুষের রোজগারের রাস্তা তৈরি হবে। তারপরে এগুলো করেছি, স্বাস্থ্য ক্ষেত্রে বেড়েছে, শিক্ষা ক্ষেত্রে বেরিয়েছি আমরা, তো সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টের অন্য ক্ষেত্রে বেড়েছে। সুতরাং আমরা সমস্ত মূল সেক্টরগুলোতে আমরা করেছি। এত টাকা খরচ, এত টাকা বাজেট সবাই বলে, একবার তো বলে না যে সোশ্যাল পেনশন 700 টাকা থেকে 2000 টাকা করেছে আমরা। কই, আমরা তো বলতে শুনি না কাউকে। এই সরকার যদি লোন বাড়িয়ে থাকে, কর্মচারীদের দিয়েছি, সোশ্যাল পেনশনে 700 থেকে 2000 টাকা করেছি, এর খেলে বিভিন্ন রকমভাবে কোভিড মোকাবেলা করেছি।
ঠিক আছে না? তো এই সমস্ত জিনিসগুলো একটা জাস্টিফাই। এবং আবারও বলি যে এই যে সুযোগ এফআরবিএমের ক্ষেত্রে, যে আমরা সুযোগ অ্যাক্ট অনুযায়ী আমরা ইচ্ছা করলে আরও কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকার লোন নিতে পারে অটোমেটিক। তাই আপনাদের আমার হার্দিক অভিনন্দন। কারণ পুজোর এই মৌসুম এসগেশিয়া পাবে, কতটা পাবে সে সম্পর্কে ধারণা স্বাভাবিক মানুষের থাকে না। আদৌ দেবে কিনা সরকার, এটাও আবার চিন্তা থাকে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা নির্দিষ্ট নিশ্চিন্ত করেছেন যে কেন দেব যখন যাতে কাজে লাগে সেটাই করা উচিত। আমি দেব এসগেশিয়া, কেন শেষ সময়ে গিয়ে দেবো সেখানে কাজে লাগবে না? আমি জানি এটা সম্পূর্ণ নয়, এটাই সব কিছু হবে সেটাও বলি না, কিন্তু এটাও ঠিক কথা, সময়ের দেওয়া সময়ের আগে দেওয়া। এবং এটার যে দায়িত্ব, এই দায়িত্ব নিপুণতার সঙ্গে পালন করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এবং ওনার এই দূরদৃষ্টিতা এবং ওনার যে নিজেদের দেওয়ার ভাবনা, এই ভাবনার মাধ্যমে রাজ্যের সরকারি কর্মচারীদের আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আশাও করি সরকার তার সাধ্যমতো করার চেষ্টা করছে এবং সরকারের আপনার কাজ করুন। আমার সঙ্গে তো বলি, আমার সঙ্গে আছেন আমার অর্থ দপ্তরের মাননীয় সেক্রেটারি অপূর্ব রায় মহাশয়, অ্যাডিশনাল সেক্রেটারি আকিজান সরকার মহোদয়, তারা আছেন এবং সকলের একদম সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টায় আর আমাদের আমরা এটা করার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ।